শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। আজ ক্লাস পরীক্ষাও চলেছে স্বাভাবিকভাবে। নির্বাচন উপলক্ষে আজ রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এবার ডাকসু নির্বাচনে ভোটার ৩৯,৬৩৯ জন, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, আর পুরো নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৪৭১। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা লাস্ট স্টেপে এসে পৌঁছাইছি। আজকে আমাদের সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ। আগামীকাল সকাল ৮টায় আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রেসিডেন্স নন রেসিডেন্স কেউ এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, তারা নির্বিঘ্নে এসে ভোট দিয়ে চলে যেতে পারবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো, কোনো ধরনের শঙ্কা, কোনো ধরনের আশঙ্কা কোনো কিছু ক্যাম্পাসে নাই। আমাদের ছাত্রছাত্রীরা এনাফ তাদের নিরাপত্তা দিতে। দর্শক, ডাকসু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। যুক্ত হব রাহাতের সঙ্গে। রাহাত, নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক অবস্থা কেমন দেখছেন? সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার পুরো ক্যাম্পাসে এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে সন্ধ্যা ৮টা থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে আসলে লাইসেন্সধারী অস্ত্রধারী যারা আছেন তারা সহ কেউ আসলে কোনো ধরনের অস্ত্র বহন করতে পারবেন না। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে ২০০০ পুলিশ সদস্য ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি র্যাব, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু ক্যাম্পাসে মোতায়েন থাকবে। তিনি এবং তার পাশাপাশি কিন্তু আসলে নির্বাচনে যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু কোনো ধরনের গুজবে কান না দিয়ে শিক্ষার্থীরা যাতে আসলে শান্তিপূর্ণভাবে এসে তাদের ভোট গ্রহণ প্রয়োগ করে সেই আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং এরই মধ্যে কিন্তু আসলে যেহেতু ৪০,০০০ ভোটার সংখ্যা রয়েছে, একে কেন্দ্র করে কিন্তু ৮টি কেন্দ্রে বুথ সংখ্যা ৭১০টি থেকে ৮১০টি করা হয়েছে। সাকি। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন মাশরেক রাহাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা না করে বাইরে বিচ্ছিন্নভাবে কথা বললে দেশের অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পতিত পলাতক স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম করবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে দেশ গণতন্ত্রের পথে না ফেরা পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। দেশ পরিচালনায় শিক্ষা, স্বাস্থ্য, দেশের অর্থনীতি সহ সব সেক্টর নিয়ে বিএনপির পরিকল্পনা রয়েছে উল্লেখ করে সংস্কারের যে সমস্ত বিষয়ের ঐকমত্যে আসা যায়নি সেগুলো জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। পরবর্তীতে আরো হাজারো মানুষের আত্মদানের বিনিময় লক্ষ মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। তারপরেও থেমে থাকেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। কাজেই এই আন্দোলনের ফল যাতে গণতন্ত্র, সেই গণতন্ত্র ফল যাতে জনগণ দোরগোড়ায় পৌঁছে দিতে পারি আমরা, তার জন্য আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে। প্রিয়, শারদীয় দুর্গাপূজার ৩৩,০০০ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে
পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন তিনি। পরে জানান, এবার সন্ধ্যা 7টার আগেই প্রতিমা বিসর্জন দিতে হবে। এবারের পূজায় কোনো হুমকি নেই উল্লেখ করে বলেন, সশস্ত্র বাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য এবার পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এবার মণ্ডপ ঘিরে কোনো মেলা বা মাদকের আসর বসতে দেয়া হবে না বলেও জানান তিনি। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। মব সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। সেক্ষেত্রে সব বাহিনী একসাথে কাজ করলে সামনের দিনে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন সেনা সদর। দুপুরে ঢাকা সেনানিবাসে নিয়মিত মাসিক ব্রিফিংয়ে এসব কথা বলেন সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন বিষয়ে সরকার থেকে নির্দেশনা পেয়েছে সেনা সদর। নির্বাচন কমিশন থেকে অচিরেই আনুষ্ঠানিক নির্দেশনা আসবে। আর কমিশনের নির্দেশনা মতো সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বাহিনী অভিযান চালাচ্ছে এবং এরই মধ্যে ৮০ ভাগের ওপরে হারানো অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কোনো নিষিদ্ধ দল বা সংগঠন ঝটিকা মিছিল করলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান কর্নেল শফিক। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। যে কোনো ঘটনা ঘটার পরে রেসপেক্টিভ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন হয়। তারপরে আমাদেরকে যখন সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয়, বাই দিস টাইম কিছু কিন্তু কালক্ষেপণ হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরেও আমরা আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই, তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায়, সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল। বিক্ষোভকারী ও পুলিশ সংঘর্ষে এরই মধ্যে 14 জন নিহত হয়েছে। বিক্ষোভ দমন করতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। আজ বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। সহিংসতা ছড়িয়ে পড়লে রাজধানীতে কারফিউ জারি করা হয়। পুলিশ ভিড় নিয়ন্ত্রণে রাখতে ওয়াটার ক্যানন, টিয়ার গ্যাস এবং তাৎক্ষণিক গুলি করে। এতে অনেকেই আহত হন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। গত শুক্রবার থেকে নেপালে ফেসবুক, ইউটিউব, এক্স সহ 26টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তরুণীরা। দর্শক, এখন নেপালে কি অবস্থা চলুন তা সরাসরি দেখে আসি। দর্শক, দেখছিলেন নেপালের জেনজি বিপ্লবের সবশেষ অবস্থা। পূর্ণিমার সাথে যোগ হলো পূর্ণ চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে উজ্জ্বলতা হারিয়ে রক্তিম বর্ণ ধারণ করে চাঁদ। রাতে আকাশে অদ্ভুত এই মহাজাগতিক দৃশ্য বা সুপার ব্লাড মুন দেখা গেল বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে, যা গত রাতে উপভোগ করে বিশ্বের কোটি কোটি মানুষ।
বিশ্বের নানা প্রান্তে দেখা গেল বছরের অন্যতম জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য চন্দ্রগ্রহণ। রবিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত স্থায়ী হওয়া এই গ্রহণ উপভোগ করেছেন ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলের মানুষ। পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝে এলে যখন চাঁদের উপর পড়ে পৃথিবীর ছায়া, তখনই ঘটে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাতের আকাশ পরিষ্কার থাকায় দর্শনার্থীরা সহজেই উপভোগ করতে পেরেছেন চন্দ্রগ্রহণ। ঢাকা ছাড়াও ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু, শ্রীলঙ্কার কলম্বোতেও মানুষের ভিড় জমেছিল উন্মুক্ত স্থানে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও ইউরোপের বহু শহরে স্থানীয় সময় সন্ধ্যা থেকে রাত অবধি আকাশে ভেসে ওঠে লালচে রঙের ব্লাড মুন। আফ্রিকার মিশর, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার মানুষও চমৎকার এ দৃশ্য প্রত্যক্ষ করেছেন। বিভিন্ন দেশে বিজ্ঞান কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জ্যোতির্বিজ্ঞান ক্লাবগুলো বিশেষ আয়োজন করে সাধারণ মানুষকে টেলিস্কোপের মাধ্যমে গ্রহণ দেখার সুযোগ করে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে লাখো ছবি, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা শুধু আকাশপ্রেমীদের আনন্দই দেয় না, বরং প্রজন্ম থেকে প্রজন্মকে মহাবিশ্ব সম্পর্কে কৌতূহলী করে তোলে। আগামী বছর আরও একটি পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে নাসা। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, শুরুতেই নজর দেয়া যাক পুঁজিবাজারের দিকে। আজ সূচকের পতন দিয়ে ঢাকার শেয়ার বাজারে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক DSEX 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৬৮৭। বেচাকেনা হয়েছে ১,৪০০ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭টি শেয়ারের, কমেছে ১২৩টির, আর অপরিবর্তিত আছে ৪৭টি শেয়ারের দর। আবারও জাহাজ রপ্তানি শুরু করেছে আনন্দ শিপইয়ার্ড। গতকাল তুরস্কের একটি প্রতিষ্ঠানের কাছে ৫,৫০০ ডেডওয়েট টনের ক্ষমতা সম্পন্ন ওয়েসওয়্যার নামের কার্গো জাহাজ হস্তান্তর করে। চলমান রয়েছে আরও কিছু জাহাজের কাজ। রঞ্জিবুল মিজানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আশরাফুল হক। জাহাজটির নাম ওয়েসওয়্যার, যা তৈরি হয়েছে উন্নত নকশা আর আন্তর্জাতিক মানের প্রযুক্তিতে। ৩৪১ ফিট দৈর্ঘ্য আর ৫৫ ফিট প্রস্থের এই জাহাজটিতে ব্যবহার করা হয়েছে ২,৭৩৫ হর্স পাওয়ারের একটি শক্তিশালী ইঞ্জিন, যেটি প্রতি ঘন্টায় ১২ নটিক্যাল মাইল গতিতে ৫,৫০০ টন পণ্য পরিবহনে সক্ষম। আনন্দ শিপইয়ার্ডের তৈরি জাহাজটি রোববার হস্তান্তর করা হয় তুরস্কের কোম্পানি নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে। আন্তর্জাতিকভাবে ওরা আমাদেরকে 6টা জাহাজ কন্ট্যাক্ট দিয়েছিল। ওরা 2টা নেওয়ার পরে ওই বিশ্বমন্দা লাগলো, তখন এই জাহাজটি নেওয়া বন্ধ করে দিল। বন্ধ করার পরে আমরা আবার এই জাহাজটি এখন তুরস্কের কাছে বিক্রি করতে আসি নিজেরা, এটা আবার সম্পূর্ণ করে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে, আনন্দ শিপইয়ার্ডের মতো শতাধিক জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে দেশে। এর বাইরে নিবন্ধিত শিপইয়ার্ড রয়েছে ১২০টির বেশি, যাদের মধ্যে ৩০টি প্রতিষ্ঠান বড় পরিসরে জাহাজ নির্মাণ করে এবং তা রপ্তানি করে বিশ্ববাজারে। তবে এ খাতের উদ্যোক্তাদের বড় বাধা দীর্ঘমেয়াদে স্বল্প সুদে ব্যাংক ঋণের, নেই যুগোপযোগী আইনও, এমনটাই বলছেন আনন্দ শিপইয়ার্ড। আমাকে লং টার্ম ফাইন্যান্স দিতে হবে শিপ বিল্ডিংকে। শিপ বিল্ডিং গার্মেন্টসের মতো 90 দিনের সার্কেল না, 120 দিনের সার্কেল না, এটার সার্কেল হচ্ছে 2.5 ইয়ার্স। আপনাকে অন্তত 1 বছরের সমস্ত ফ্যাসিলিটি দিতে হবে, তাও হবে কিনা সন্দেহ। এটা নিয়ে আপনি কোনো কাতুমাতু করলে চলবে না। শিপ বিল্ডিংয়ের আইন নাই, তাহলে এটা কিভাবে চলবে কিভাবে? এটা তো একটা আইন হলে আমি বুঝতে পারি যে আমার এই ফ্যাসিলিটি আছে, আমার এটা হলো সীমা, এর বাইরে আমি যেতে পারবো না। উই নিড দিস ল প্রমোগেটেড রাইট টুমরো, দ্যাট ইজ আওয়ার ডিমান্ড। উদ্যোক্তাদের এমন সমস্যার কথা জানে সরকারও, তাই তো জাহাজ শিল্পকে এগিয়ে নিতে শীঘ্রই যুগ উপযোগী আইন করার আশ্বাস দেন শিল্প উপদেষ্টা। আমরা আইন করার প্রক্রিয়াতে আছি, খুব দ্রুতই এই আইন হয়ে যাবে এবং প্রয়োজনীয় যেই সাপোর্ট প্রয়োজন সেটার আমরা চেষ্টা করব। মনে রাখতে হবে আমাদের সময় কিন্তু সীমিত, আমরা শুরু করে দিয়ে যাব, পরবর্তী নির্বাচিত সরকার এটা এগিয়ে নিয়ে যাবেন। ২০০৮ সালে ডেনমার্কের স্টেলা মেরিটস নামের কন্টেইনার জাহাজ রপ্তানির মাধ্যমে সমুদ্রগামী জাহাজ রপ্তানির যাত্রা শুরু করে আনন্দ শিপইয়ার্ড। এরপর একে একে দেশি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ৩৫০-র বেশি জাহাজ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। সবশেষ ২০২২ সালে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের কাছে ৬,১০০ WT জাহাজ রপ্তানি করেছিল
আনন্দ শিপইয়ার্ড। 3 বছর পর আবারও রপ্তানিতে ফিরল প্রতিষ্ঠানটি। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা নিউজ শো। দিনাজপুরের বিরামপুরে 600 বিঘা জুড়ে বিস্তৃত ভাঙ্গা দিঘির কাছলা বিল। প্রতিবারের মতো এবারও সেখানে ফুটেছে অসংখ্য শাপলা। শাপলা ফুলের এমন সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী ছুটে আসছেন। নৌকায় চড়ে বিলে শাপলার সৌন্দর্য উপভোগ করছেন তারা। হিলি রিপোর্টার হালিমান রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিগন্তজোড়া বিস্তৃত জলরাশির বুকে যেন সাদা স্বপ্নের রাজ্য। সারি সারি অসংখ্য সাদা শাপলা ফুটে আছে, ঠিক যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক অপূর্ব ফুলের বাগান। প্রতিদিনই শাপলার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন শত শত দর্শনার্থী। কেউ নৌকায় চড়ে বিলের বুক চিরে এগিয়ে যাচ্ছেন, আবার কেউ শাপলার মাঝে দাঁড়িয়ে ছবি তুলছেন কিংবা ভিডিও করে বন্দি করছেন মুহূর্তগুলো। চারপাশে ছড়িয়ে থাকা শাপলার মনোমুগ্ধকর দৃশ্য, নৌকা ভ্রমণের রোমাঞ্চ আর প্রকৃতির অপরূপ শোভা মিলেমিশে দর্শনার্থীদের উপহার দিচ্ছে এক স্বপ্নীল ও অনন্য অভিজ্ঞতা। কয়েকজন মিলে আসছিলাম, নৌকায় উঠলাম, প্রায় 1/2 কিলোর মতো পাড়ি দিলাম, তো অনেক ভালো লাগলো। পরিবেশটাও অনেক মনোরম, অনেক ভালো লাগছে। শাপলা বিল দেখতে অনেক সুন্দর, জায়গাটা মনোরম। সকালবেলা যদি আসতাম তাহলে ফোটা দেখা যেত আর কি, আর এখন দুপুরের পর রোদ যখন ওঠে তখন ফুলটা বন্ধ হয়ে যায়। মূলত ভালোই লাগতেছে এখানে এসে, পরিবেশটাও সুন্দর, বিলটা অনেক বড়, শাপলা ফুল দেখলাম অনেক, মনে করেন লোকজন আসছে, একটু ভালোই লাগতেছে। দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত ঘেঁষা খিয়ার মামুদপুর গ্রামে 600 বিঘা জমি নিয়ে বিস্তৃত ভাঙা দিঘির এই কাঁঠাল বিল বর্তমানে বিপুল পরিমাণে শাপলা ফোটায় স্থানীয়রা এখন এর নাম দিয়েছে শাপলা বিল। একসময় এখানকার মানুষরা মাছ ধরে ও শুকনো মৌসুমে ধান চাষ করে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে বিপুল পরিমাণে দর্শনার্থী আসায় নৌকা চালিয়েও তারা ভালো পরিমাণে অর্থোপার্জন করছেন। দর্শনার্থীদের উপস্থিতিতে খুশি স্থানীয়রাও, তবে অনেক পর্যটক শাপলা তুলে নিয়ে যাওয়ায় এর সৌন্দর্য নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয়রা। এই শাপলা বিলে এসে মানুষ এই সৌন্দর্যটা নষ্ট করে ফেলতেছে, অতিরিক্ত শাপলা তুলে নিয়ে যাচ্ছে, যেটা কোনো কাজে আসতেছে না তাদের, তো যার ফলে বিলের অসংখ্য শাপলা কমে যাচ্ছে দিন দিন। এখানে ফুল ফোটে ভোর সকাল থেকে সারা রাত ফোটে, গেলে ভোর 8টার সময় ফোটে না, বন্ধে যায়। তারপরে আমরা নৌকা চালাই, 10 টাকা কামাই হয় আমাদের। দর্শনার্থীরা যাতে প্রকৃতির ক্ষতির কারণ না হয় তাই তাদের জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে জানান এই স্থানীয় ইউপি সদস্য। আপনারা যেমন বলেছেন সবাই আসছে, সবাইকে মানা করে দেবো, আর জরুরি অবস্থান নেব, যেন ফুল কেউ না ছিঁড়ে, ফুল ছিঁড়লে 100 বা 500 টাকা জরিমানা করা হবে। দ্রুত এই ব্যবস্থা নেব, সাইনবোর্ড লাগাই দেবো। মানুষজন দেখবে, ফুল ছিঁড়া যাবে না, ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে। দর্শনার্থীরা শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে সৌন্দর্য রক্ষায় এগিয়ে আসবেন এমনটি প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান, মাছরাঙা নিউজ শো। এই ছিল আজকের মতো। আমাদের পরের আয়োজন সন্ধ্যার মাছরাঙা সংবাদ দেখার আমন্ত্রণ রইল।